ওকে, আমরা এই বললাম, কথাটা আমরা কেন বলতে পারবো? আমরা বললাম শান্তির জন্য জীবন আজকের হয়। প্রশ্নে আসেন। আমি আশা করি যে এই বিষয়ে আপনি কথা বলবেন। আমাদের দেশে আজকে যে প্রশ্নটা আপনি করেছেন গুম খুনের ব্যাপারে, আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই, আপনি নিশ্চয়ই অবগত আছেন, জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে এসে একটা প্রেস কনফারেন্স করেছেন। এই প্রেস কনফারেন্সে উনি গুম প্রসঙ্গে জাতির পিতা, আমি পেপারের কাটিং থেকে বলছি, মানে রেকর্ড করে বলছি, গুম প্রসঙ্গে জাতির পিতা কন্যা শেখ হাসিনা বলেন, কয়েকটি আন্তর্জাতিক সংস্থা গুম খুন নিয়ে কথা বলে, গুমের হিসেবে দেখা যায় গেল সবচেয়ে বেশি গুম জিয়াউর রহমানের আমলে, তারপর থেকেই তো চলছে। আমরা যখন তালিকা চাইলাম ৭৬ জনের নাম দেওয়া হলো, এর মধ্যে এমনও আছে আরেকজনকে শায়েস্তা করতে মাকে লুকিয়ে রেখেছে, কেউ বোনকে লুকিয়ে রেখেছে, আবার দেখা গেছে একজন ঢাকা থেকে চলে গেলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য কি আপনার বক্তব্য? প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য কালকে আমরা শুনেছি, আমরা শেষ করতে দিলে। জি জি জি, আপনি শুনেছেন, আপনার সমস্ত দর্শক তো শুনে নেই, তাই না? তো ভারতে পলাতক আছেন, এটা কেমন করে হয়? এমনও হয়েছে যে তালিকায় নাম আছে কিন্তু লুকিয়ে আছে যুক্তরাষ্ট্রে, সেই বিষয়গুলো আমরা তাদের সামনে তুলে ধরেছি। সো মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক, উনি আমার নেত্রী, ওনার যে বক্তব্য, সেই বক্তব্যের সাথে দ্বিমত করার কথা তো নাই। যেমন বিএনপির নেতা সালাউদ্দিন সাহেব, ওনাকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে বলা হলো, ঠিক আছে, তো বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবকে তো পাওয়া গেল ভারতে। আপনি লক্ষ্য করে দেখেন, যেমন আমার বন্ধু সহযোদ্ধা ইলিয়াস আলীকে নিয়ে এখনো কথা হচ্ছে। আমার কাছে রেকর্ড আছে যে মির্জা আব্বাস সাহেব বলেছিলেন তখন যে ইলিয়াস আলীর সাথে বিএনপির তৎকালীন অর্থমন্ত্রী, মরহুম অর্থমন্ত্রী, আল্লাহকে বেহেশত নসিব করুক, সাইফুর রহমান সাহেবের অন্তর্দ্বন্দ্ব আছে, এটা একটি অন্তর্দ্বন্দ্বের শিকার। এই যে কথাগুলি আছে, সো কোনো জিনিস ফাইনালি না হওয়া পর্যন্ত, বিচার বিভাগ দ্বারা মূল্যায়িত না হওয়া পর্যন্ত আপনি তো বলতে পারি না হু ইজ গিলটি এন্ড হু ইজ রং। শাহিন ভাই, আমি আপনাকে একটু, আপনি কি বলেন খুনের কথা, জি বলেন। জি, আপনি নজরুল ইসলাম সহ নারায়ণগঞ্জের র্যাবের ক্ষেত্রে আপনি স্পষ্ট বলেছিলেন যে র্যাব এরকম অনেক কাজ করছে, নারায়ণগঞ্জে করছে। জি, সেটি আপনি একটু যদি বলেন যে আপনি এখনো এরকম মনে করেন। আমি বলতে চাচ্ছি, দেখেন, যখন নারায়ণগঞ্জে 7 মার্ডার হলো, আমি কিন্তু উইদিন 45 মিনিটসের মধ্যে, 45 মিনিটের মধ্যে দেশের সর্বোচ্চ জায়গায় আমি এই খবরটা পৌঁছেই দেই, কারণ আমার কাছে খবর এসেছিল যে এই ঘটনা র্যাব দ্বারা সংগঠিত হয়েছে, র্যাবের কিছু মানুষ দ্বারা সংগঠিত হয়েছে, এই মেজর আরিফ সহ এরকম যারা আছে। হ্যাঁ, এবং আমি বিষয়টাকে আগের থেকে আজ করছিলাম যে এরকম কিছু একটা ঘটনা ঘটতে পারে, বিকজ তারা ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিল, যেহেতু আমি এলাকার মানুষ, আমাকে সবকিছু খবর রাখতে হয়, এবং আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কেও জানিয়েছিলাম বিষয়টা যে সামথিং ইজ গোয়িং অন, বাট এত বড় দুর্ঘটনা হবে এটা আমি বুঝতে পারিনি। কিন্তু দেখেন, যখন এই ঘটনা ঘটলো, আমি কিন্তু আমার ভয়েস রেজ করেছি, এবং এই জন্য আমার জীবনের শঙ্কা ছিল, কিন্তু আমি সমর্থন পেয়েছি কার? আমি সমর্থন পেয়েছি জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এবং তখন যখন র্যাবের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, তারা আমাকে তখন ভুল বুঝেছিলেন, কিন্তু 48 ঘন্টা পার হতে হতে ওরা যখন তদন্ত করে দেখলেন যে আমার কথা সত্য, তার পরিণতিতে কিন্তু সাবজেক্ট এইটা যে খুন হয়েছে এটা সত্য, এইটার চেয়েও বড় সত্য হচ্ছে এত বড় বড় উচ্চ পদস্থধারীরা এখনো কিন্তু জেলখানায় আছেন, এবং অনেকের যাবজ্জীবন হয়েছে, অনেকের ফাঁসি হয়েছে। শামীম ভাই, আপনাকে শুধু অপরাধ হবে, কিন্তু বিচার হবে কিনা সেটি দেখার বিষয়। শামীম ভাই, আপনাকে প্রশ্নটি করে রাখি, আমি ফারুক ভাইকে শুনে এসে আপনাকে শুনবো। প্রশ্নটি হচ্ছে যে আপনি নারায়ণগঞ্জের 7 মার্ডারের ক্ষেত্রে যেরকম ভয়েস রেজ করেছিলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা যারা ওইখানে নারায়ণগঞ্জে ছিলেন তাদের সবার বিরুদ্ধে এরকম কোনো সিচুয়েশন আর এই গত 4-5 বছরে হয়েছে কিনা যে আপনি ভয়েস রেজ করতে পারতেন? জনাব শামীম ওসমান, আপনার নিশ্চয়ই মনে আসে একরামুল বলে চট্টগ্রামের একজন কাউন্সিলর, তার মেয়ে যখন বলছিল বাবা তুমি কান্না করছো যে, এবং তারপরে যখন তাকে গুলি করে হত্যা শব্দ আমরা শুনলাম, সেই সময়ের মধ্যে কিন্তু আমরা অনেকেই বলছিলাম যে এইখানেই এটি শেষ হওয়া উচিত, কিন্তু এটি আসলে শেষ হয় নাই। জনাব শামীম ওসমান। জি, আমি আপনার সাথে 100% একমত। আমি কোনো অবস্থাতে একজন মানুষ হিসাবে, পৃথিবীর 800 কোটি মানুষও যদি চায় একজন মৃত মানুষকে জাগিয়ে তুলবে, তা তো জাগিয়ে তুলতে পারবে না, তাই না? তো একজন মানুষকে আমি গুম করে দিব, খুন করে দিব, এই বিষয়টাকে আমি একজন মানুষ হিসাবে, আমি যদি মৃত্যু হয়ে যায় আমার, আমি কোনোদিন এটাকে সাপোর্ট করব না। এবং অতীতে কে কি করেছে সেই জন্য আমাকে একই পথে চলতে হবে, আমি সেটাকেও মনে করি না। আমি আমাদের সজীব ওদের জয় একটা ফেসবুকে, এই যে আমেরিকা গত 2 দিন আগে একটা স্ট্যাটাস দিয়েছেন, 3-4 দিন আগে,
বিএনপি জামাতের সরকারের 100 দিনের সন্ত্রাসী কার্যকলাপে নিহতের সংখ্যা ছিল 100 দিন, মাত্র 100। এবং যা দিয়েছেন উনি সব কয়টা হলো মিডিয়ার থেকে নেওয়া। আমার হাতে কাগজগুলি আছে এবং এগুলি সব মিডিয়ার থেকে দেওয়া। এবং উনি ওইখানে বলেছেন 100 দিনে নিহতের সংখ্যা ছিল 1200, ধর্ষণের ঘটনা গড়ে প্রতিদিন 4টি, খুনের সংখ্যা গড়ে প্রতিদিন 6 জন। থানার ওসিও নিজের জান বাঁচাতে জিডি করেছিলেন। হ্যাঁ, এখন আমি এই কথা দিয়ে এটা প্রমাণ করতে চাই না যে ওনারা করেছেন দেখে আমাকে করতে হবে, এটা আমি বলতে চাই না। অফকোর্স ইলিয়াস আহমেদ চৌধুরীকে আমি চাই রাষ্ট্রের দায়িত্ব, কিন্তু সাহেব বিএনপির কথা এখানে না থাক, আপনি আমাকে বলেন তো যে গত 20 বছরের মধ্যে এরকম কখনো হয়েছে যে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে যারা বাহিনী আছে তাদেরকে এই গুম খুন তারপরে হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তাদের জন্য আসলে স্যাংশন দেওয়া হয়েছে, প্রশ্ন তুলেছে, এরকম 20 বছরের মধ্যে এরকম ঘটনা কখনো ঘটেছে নাকি আন্তর্জাতিক সম্প্রদায়? এইটার উত্তর কিন্তু আমাদের সাবেক আইজিপি সাহেব, আপনি যে প্রশ্ন করেছেন ডক্টর বেনজির আহমেদ, উনি কিন্তু খুব আমেরিকাতে বসেই এই প্রশ্ন উত্তর দিয়েছেন এবং উনি 3টা লবিস্ট ফার্মের নামও বলেছেন এবং এই লবিস্ট ফার্মের মাধ্যমে কিভাবে এই তথ্য বিকৃত করা হয়েছে সেই কথাটাও কিন্তু উনি বলেছেন। এখন দেখেন, এইখানে কথা বললে তো অনেক কিছু বলা যায়, আন্তর্জাতিক মাধ্যম যা বলবে তা বেদবাক্য, আর আমি যা বলবো তা অসত্য। কিন্তু সাহেব আমি যা বলবো তা অসত্য বা বেদবাক্য না হলো মানে আমাদের কি খালি সরকারের কথাই বিশ্বাস করতে হবে? আমরা বিএনপির কথাও বিশ্বাস করতে পারবো না, কোনো মানবাধিকার সংস্থার কথা বিশ্বাস করবো না, বিদেশের কথা বিশ্বাস করবো না, আমাদের খালি সরকারের কথাই বিশ্বাস করতে হবে? আমরা যেটা চোখে দেখবো এবং যেটা বুঝবো সত্য, আমরা সেটাকেই বিশ্বাস করব এবং সেটাকে বিশ্বাস করা উচিত। আমি আপনাকে একটা জিনিস স্পেসিফিক্যালি বলতে চাই খুব পরিষ্কার ভাবে, আমি একজন হিউম্যান বিং হিসাবে আমি কোনো ধরনের হত্যাকাণ্ডকে আমি সমর্থন করি না এবং করা উচিত, তাহলে আমি মানুষ হিসেবেই গণ্য হব না। এখানে একটা লিস্ট আছে আমার কাছে, বিশাল লিস্ট। আমাদের আইবি রহমান, SM কিবরিয়া, আসাদুল্লাহ মাস্টার, মমতাজ ভাই, গোপাল কৃষ্ণ মুহুরী, অধ্যাপক হুমায়ুন আজাদ, অধ্যাপক ইউনুস, এরকম দেশ বরেণ্য ব্যক্তিদের নামের লিস্ট আছে আমার কাছে এখানে প্রচুর, যেগুলি এবং ইভেনচুয়ালি ফারুক ভাইদের সময় ব্রিটিশ হাই কমিশনার যখন শাহজালাল বাবার মাজারে গেছিলেন, ওনার উপরে বম ব্লাস্ট হয়েছিল, ওখানে কিন্তু মানুষ মারা গেছিল। কিন্তু আপনি কিন্তু বিএনপির আমল থেকে আসতেই পারতেছেন না, আপনি বিএনপির আমলেই থাকতেছেন, আপনি এই আমলে আসেন যে আমলের মধ্যে জাতিসংঘ হচ্ছে বাংলাদেশের 4 জন বাহিনী প্রধানকে আসলে স্যাংশন দিয়েছে, জাতিসংঘ প্রত্যেকবার বলছে এটার কথা, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলি বলছে, বাংলাদেশের আওয়ামী লীগ ছাড়া সবাই বলছে। ওকে, এখন যখন ব্যাপারটা এরকম দাঁড়ায় যে অনেক ক্ষেত্রে আপনি শুনেন যে সরকারের পক্ষ থেকে বিএনপির অনেক সমালোচনা করা হয় এবং কেউ কেউ এরকম বলতে চেষ্টা করেন যে বিএনপি কোনো ক্ষেত্রে আওয়ামী লীগের সাথে মিলেও আসলে এই সরকারকে একটু চাপে রাখতে চায়, সেই ব্যাপারটাকে তাহলে আপনি আসলে কিভাবে দেখেন? কারণ আপনি দেখুন, আমি খুব খুশি হতাম আপনি যদি মোর পলিটিক্যাল সাইড গুলোতে যেতেন। জি, আপনি এমন কতগুলো ব্যাপার নিয়ে আসছেন যে বিষয়গুলো কিন্তু আপনার আমি মনে করি যে এই মুহূর্তে এই দেশের জন্য এই বিষয়গুলো খুব একটা ইম্পর্টেন্ট না, বরঞ্চ ক্ষতিকর। ওকে, আমি খুব কিছু ক্যাটেগরিক্যালি বলতে চাই আপনাকে যে এখন আমাদের সামনে যে বিষয়টা সবচেয়ে বড় প্রয়োজন সেটা হচ্ছে যে একদম পিসফুল ট্রানজিশন টু ডেমোক্রেসি। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন। তার জন্য যে সংস্কারগুলো করা দরকার সেই সংস্কার করার জন্য সময়টুকু নেওয়া, আমরা ওই দিকে যেতে পারলে আমরা মনে করি যে জাতির যে চ্যালেঞ্জ মোকাবেলা করছে সেটাকে বহুলাংশে সম্ভব হবে নেওয়া, একই সঙ্গে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তাহলে কি আপনি সংস্কার নিয়ে একটু কথা বলবেন? কিন্তু আমি আসলে সংস্কার নিয়ে যখন কথা বলতে চাই তখন তো আসলে একটা টাইমলাইন আমার জানতে হবে যে আসলে আপনার সংস্কার আপনার জানতে হবে, কিন্তু আমি তো দিতে নাও পারি। জি 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 জি, সেটি আপনার জানাটা তো আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট না। ওকে, তাইলে আপনার কাছে ইম্পর্টেন্ট এখন হচ্ছে যে মানে কোনটা, যে এই সরকার? আমার কাছে আমি খুব পরিষ্কার করে বলেছি, আমি মনে হয় যে আমি কোনো অস্পষ্ট নেই। আমি বলেছি যে এই সরকার যে সংস্কারের কাজে হাত দিয়েছে সেই সংস্কারগুলো তারা দ্রুত শেষ করবে এবং সেটা স্পষ্ট করে বলাও আছে আমাদের যে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু করেই তা যাবে, এটা আমাদের বক্তব্য। আরো
কিন্তু তাদের মূল যে 6টা কমিশন তারা করেছে, সেই 6টা যত দ্রুত করতে পারে আমরা মনে করি সেটা দ্রুতই করে নিয়ে যাওয়া সম্ভব। এটা কোনো ব্যারিয়ার না, দিস ইজ নো ব্যারিয়ার। ওকে, আপনি কি মনে করেন যে নির্বাচন সুষ্ঠু করার জন্য সংবিধানে উপপ্রধানপতি, উপরাষ্ট্রপতি, 2বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, সংসদ উচ্চকক্ষ, এগুলি খুব গুরুত্বপূর্ণ? মানে এগুলি না, আপনি জিনিসটা ব্যাখ্যাটা বোধহয় আমার মনে হয় যে আপনি আপনার মতো করে দিচ্ছেন। ব্যাখ্যা দিচ্ছি। আমরা যেটা সবাই আমরা যেটা লক্ষ্য করেছি সেটা আমরা দেখেছি যে আপনার বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো, যেটা বারবার পরিবর্তন হয়েছে 72 সাল থেকে আপনার কিছুদিন আগে পর্যন্ত শেখ হাসিনা সেটাকে আপনার তছনছ করে দিয়েছে। এটাকে একটা স্ট্রাকচার আনা দরকার। আগেরটাই যে থাকবে তার তো মানে নেই। আমরা মনে করেছি এই কাজগুলো হলে এটা আরো সুন্দর হয়, যে কারণে আমরা আমাদের মতো করে আমরা 31 দফা দিয়েছিলাম। সেই 31 দফার প্রেক্ষিতে আমরা এই বিষয়গুলোতে আমরা এসেছি। আমরা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর যে আপনার ক্ষমতার ভারসাম্য সেটাকে রক্ষা করতে চেয়েছি, এবং একই সঙ্গে আমরা মনে করেছি যে উপরাষ্ট্রপতি হলে সেখানে আরেকটা ব্যালেন্স তৈরি হয়। আমরা মনে করেছি যে আপনার উপপ্রধানমন্ত্রী হলে সে আরেকটা ব্যালেন্স তৈরি হয়, একটা মন্ত্রীদের মধ্যে, প্রধানমন্ত্রীদের মধ্যেও ক্ষমতার ভারসাম্য সৃষ্টি হয়। ডেমোক্রেসি অ্যান্ড পার্লামেন্ট ফর্ম অফ ডেমোক্রেসি, এটা তো আপনার কারো কাছে সুনির্দিষ্ট একক ব্যক্তির হাতে ক্ষমতা থাকে না, রাইট? পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি বেশি করে সেই জিনিসটাই আমরা করার চেষ্টা করেছি। আপনি আসলে এটি আমাদের স্বীকার করতেই হবে যে আপনি বরাবরই এই ব্যাপারে কনসিস্টেন্ট। আপনি সারা এই ব্যাপারটি এমন কি অগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেই অগাস্ট থেকে আপনি বলে আসছেন যে আওয়ামী লীগকে বাদ রেখে নিষিদ্ধ করে নির্বাচন, গণতন্ত্র ঠিকঠাক চর্চা হবে না। আমি প্যারাফ্রেজ করছি, কারেক্ট মি ইফ আই এম রং। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও সম্প্রতি সরাসরি বলেছেন বিএনপি যেহেতু চায় না সেহেতু আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন হবে। আওয়ামী লীগ নিয়ে আপনাদের এই অবস্থানের কারণ কি? প্রতিপক্ষের নিষ্ক্রিয়তার মধ্যে আমার মনে হয় এই জায়গায় বলতে আমি বাধ্য হচ্ছি, যে প্রফেসর ইউনূস সাহেব সঠিক, আমরা যেটা বলেছি সেটা সঠিকভাবে তিনি প্রেজেন্ট করেন নাই। কারণ আমরা চাই, এ কথা আমরা কোথাও বলিনি। আমরা বারবার একটা কথাই বলে এসেছি যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, সে রাজনীতিতে থাকবে কিনা, নির্বাচন করবে কিনা, ইট উইল বি ডিসাইডেড বাই দ্য পিপল, নট বাই এনি পার্টিকুলার পলিটিক্যাল পার্টি। আমি একটা রাজনৈতিক দল, আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল। আমি মনে করি এটা আমাদের জন্য শোভনীয় নয়, শালীন নয় যে আরেকটা দল থাকবে কি থাকবে সেই সম্পর্কে কমেন্ট করা। ওকে, পরিষ্কার। নির্বাচনেই সিদ্ধান্ত হবে যে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না। তাহলে হচ্ছে যে আপনাদের সাথে এইটা নিয়ে ডক্টর ইউনূসের আসলে সেই অর্থে কথা হয় না। আপনি বললেন যে সেটা আসলে হয়তো ওনার কাছে ভুল উপস্থাপন করা হয়েছে বা উনি ভুল বুঝেছেন। আমি জানি না উনি কিভাবে বলেছেন, এটা ওনার বক্তব্য, কিন্তু আমরা এই ধরনের কোনো বক্তব্য দেইনি। দর্শকদের মধ্যে অনেকেই একটি প্রশ্ন করছেন, একটু যেটি হচ্ছে যে আপনি গত 15 বছরের, বা যদি আমি বলি যে শেষ 7-8 বছরে আপনি অনেক বেশি যার সাথে মাঠের রাজনীতিতে আপনার কথার লড়াই হয়েছে, সে ওবায়দুল কাদের সাহেব একবার বলেছিলেন যে আপনার বাসায় গিয়ে উঠবেন এবং উনি এখন কোথায় আছেন সেটি জানেন না। আপনি জানেন কিনা এটি কেউ জানতে চাইছেন। আমি এই ধরনের আপনার কাছে আশ্রয় চেয়েছিলেন কিনা তিনি, আর কি প্রশ্নটা অনেকটা। আমি এই ধরনের প্রশ্নের উত্তর দেই না। ওকে, এটাকে আমি মনে করি যে রাজনীতিটা এটা খুব ইম্পর্টেন্ট না। ওকে, ঠিক আছে, আমি নেক্সট প্রশ্নে যাই। প্রশ্নে যাওয়ার আগে আসলে আপনার একটি কোট নিয়ে আমরা দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে সংবিধান সংস্কার হতে হলে নির্বাচিত সংসদ দরকার বলেছিলেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই অবস্থান সঠিক বলে মনে করেন কিনা? এই অবস্থান সঠিক বলে মনে করছেন শতকরা 35% দর্শক, শতকরা 65% দর্শক মনে করছেন যে এই অবস্থান সঠিক নয়। 75,000 দর্শকের মধ্যে ভোট দিয়েছেন। আপনি এটা নিয়ে মন্তব্য করলেও করতে পারেন। অনেকেই মনে করছেন যে আগে সংস্কার হওয়া উচিত, পরে নির্বাচন হওয়া উচিত। এই ব্যাপারটিতে কি আপনার কাছে মনে হয় যে এটিতে আসলে কোন একটা রেফারেন্ডাম দেওয়া উচিত, বা এটি আসলে? দেখুন, রেফারেন্ডাম দিলেও তো আপনার কনস্টিটিউশন অ্যাসেম্বলি লাগবে। রেফারেন্ডাম দিবে কে? আপনার মূল জায়গাগুলোতে আপনার ওইভাবে আলোচনা করতে আসলে না, আপনার যে আসলে এই সিদ্ধান্তগুলো নিতে হবে তো একটা ইলেক্টেড বডি। রাইট, সেই ইলেক্টেড বডি কনস্টিটিউশন অ্যাসেম্বলি হতে পারে, পার্লামেন্ট হতে পারে। আপনি সংবিধান যখন আপনি পাস করবেন, সেই সংবিধান পাসটা করবে কে? করবে, হু ইজ দ্য অথরিটি?
সংবিধান নিয়ে যখন কথা উঠলো তখন আরেকটা জনপ্রিয় কথা এরকম যে এই সরকারের আসলে সংবিধানের এত অনুগামী হওয়া দরকার ছিল না যে আসলে সংবিধানটাকে, আপনি কি এটা কেন সরকারের সংবিধান নিয়ে অনুগামী হওয়া দরকার ছিল না কেন? কারণ এটি ফেসিস্ট হাসিনার সংবিধান, মানে যারা যেটি বলছেন সেটির কথা আমি বললাম আর কি। না, বিষয়টা তো হচ্ছে কি, ফ্যাসিস্টের সংবিধানকে আপনি বিপ্লব করে উড়িয়ে দেন, বাতিল করে দেন, সেটা আপনারা করেন নাই। সেটা তো এই সরকার করে নাই, বা তারা করতে পারে নাই। এটা যদি আপনার বাতিল করে দিত, সংবিধানকে উড়িয়ে দিত, একটা বিপ্লবী সরকার গঠন করতো, তাহলে এই প্রশ্নগুলো আসতো। এখন এই প্রশ্নগুলো অবান্তর। এখন এই প্রশ্নগুলো করা মানেই হচ্ছে আপনার পিছন থেকে চলে যাওয়া এবং এটাকে ড্র্যাগ করা। আমি মনে করি এই আলোচনাগুলো খুব বেশি প্রয়োজন নেই। আচ্ছা, শুধু একটু এটা জানতে চাই যে এটা যে আসলে ওরা বিপ্লবী সরকার করতে পারলো না, তখন যে সংবিধানটাকে উড়াই দিতে পারলো, এর পিছনে কি কোনো কারণ আছে? আপনাদের কোনো পরামর্শ আছে বা ডক্টর? আমি জানি না, তাদের তো আসলে একটা জিনিস আপনারা কেন ভুল করছেন। যখন এই আপনার এই বিপ্লব হয়, তখন কি ছাত্রদেরই বা আপনার কোন রকমের একটা অর্গানাইজ পলিটিক্যাল পার্টি, দেখেন একটা বিপ্লব করতে হলে একটা বিপ্লবী সংগঠন দরকার, বিপ্লব করতে হলে একটা বিপ্লবী সেনাবাহিনী দরকার। এই বিষয়গুলোতে আমরা সবাই যা যা খুশি বলে যাচ্ছি, যার যেমন খুশি। এটা ঠিক না তো। আপনার বাস্তবতা সব কথা বলতে হবে, তাত্ত্বিক কথার সঙ্গে সঙ্গে বাস্তবতা থাকতে হবে তো।